নমস্কার। আজ আমরা একটা বিরাট বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। ভাবুন তো, কেন্দ্রীয় বিদ্যালয় আর নবোদয় বিদ্যালয়, দেশের দুটো সেরা শিক্ষা প্রতিষ্ঠান একসাথে প্রায় 15,000 পদে লোক নিচ্ছে। হ্যাঁ, প্রায় 15,000। এটা কিন্তু শুধু একটা চাকরির খবর না। একদমই না। এটা তো হাজার হাজার মানুষের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমাদের হাতে কেভিএস অ্যান্ড এনভিএস টিচার রিক্রুটমেন্ট 2025 গাইডের বেশ কিছু খুঁটিনাটি তথ্য আছে। তো আজকের আলোচনায় আমরা এই বিশাল সুযোগের দরজাটা একটু খুলে দেখব। ঠিক, মানে এর ভেতরে ঢোকার চাবিকাঠি কি, ভেতরে কি অপেক্ষা করছে, আর সেই পথটাই বা কেমন, তাই তো? একদম। আর শুরুতে একটা জিনিস পরিষ্কার করে নেওয়াটা আমার মনে হয় খুব দরকারি। হ্যাঁ, বলুন। আমরা তো কেভিএস আর এনভিএস একসাথে বলছি, কিন্তু দুটো প্রতিষ্ঠানের কাজের ধরন, উদ্দেশ্য এগুলো কিন্তু বেশ আলাদা। ও আচ্ছা, যেমন ধরুন, কেভিএস অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়গুলো মূলত কেন্দ্রীয় সরকারি কর্মচারী বা ডিফেন্সের কর্মীদের ছেলেমেয়েদের জন্য, তাই স্কুলগুলো সাধারণত শহরে হয়। আর চাকরিটাও ট্রান্সফারেবল, মানে বদলির চাকরি। হ্যাঁ, ঠিক। আর অন্যদিকে নবোদয় বিদ্যালয় বা এনভিএস হল গ্রামীণ এলাকার মেধাবী ছাত্রছাত্রীদের জন্য। এগুলো পুরোপুরি আবাসিক স্কুল। তার মানে আবেদন করার আগেই ভেবে নিতে হবে যে প্রার্থী কোন পরিবেশে কাজ করতে বেশি স্বচ্ছন্দ, শহরের ব্যস্ততা নাকি গ্রামের শান্ত পরিবেশ। দারুণ একটা পয়েন্ট দিয়ে শুরু হলো। একদম। আচ্ছা, এই যে প্রায় 15,000 শূন্যপদের কথা আমরা বলছি, অ্যাকচুয়ালি তো 14,967টি, এটা কি স্বাভাবিক? শেষবার এত বড় নিয়োগ কবে হয়েছিল? না, এটা একেবারেই স্বাভাবিক না। এটা একটা ব্যতিক্রমী ঘটনা। তাই? হ্যাঁ, সাধারণত প্রতি বছর কিছু শূন্যপদ তো পূরণ করাই হয়, কিন্তু একসঙ্গে এতগুলো পদে নিয়োগের পেছনে দুটো বড় কারণ আছে। কি কি? এক হলো কোভিডের সময় আর তার ঠিক পরে নিয়োগ প্রক্রিয়াটা একটু ধীর হয়ে গিয়েছিল, ফলে একটা ব্যাকলগ তৈরি হয়েছে। আচ্ছা। আর দুই, সরকার নতুন স্কুল খোলার মাধ্যমে শিক্ষা পরিকাঠামো বাড়াচ্ছে, তাই শুধু শিক্ষক না, অ্যাডমিনিস্ট্রেটিভ পদ থেকে শুরু করে সাপোর্ট স্টাফ সব মিলিয়ে এত বড় নিয়োগের প্রয়োজন পড়েছে। এটাকে একটা প্রজন্মের সুযোগও বলা যেতে পারে। ওয়াও! তাহলে চলুন এই সুযোগের গভীরে ঢোকা যাক। পদগুলোর মধ্যে তো অনেক ভ্যারাইটি দেখছি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার, প্রিন্সিপাল থেকে শুরু করে লাইব্রেরিয়ান, ক্লার্ক, অনেক কিছু। হ্যাঁ, অনেক। তবে সবচেয়ে বেশি পদ তো শিক্ষকতার। যেমন প্রাইমারি টিচারের জন্য প্রায় 4,260, টিজিটি বা ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচারের জন্য 3,726। আর পিজিটি বা পোস্ট গ্র্যাজুয়েট টিচারের জন্য 1,854টি পদ। হ্যাঁ। আর এখানেই একজন আবেদনকারীকে নিজের যোগ্যতা আর আগ্রহ অনুযায়ী পথটা বেছে নিতে হবে। ঠিক। যেমন যিনি সদ্য পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেছেন, তিনি হয়তো উচ্চতর শ্রেণীতে পড়াতে চান, তার লক্ষ্য হবে পিজিটি। যিনি গ্র্যাজুয়েশনের পর শিক্ষকতাকে পেশা হিসেবে দেখছেন, তার জন্য টিজিটি। আর যারা একদম ছোটদের শিশুদের ভিড়টা তৈরি করতে আগ্রহী, তাদের জন্য প্রাইমারি টিচার বা পিআরটি হলো আদর্শ। এর সাথে তো লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার বা ল্যাব অ্যাসিস্ট্যান্টের মতো নন টিচিং পদগুলোও আছে। অবশ্যই, ওগুলো কিন্তু অশিক্ষক কর্মীদের জন্য দারুণ সুযোগ। আচ্ছা, যোগ্যতার কথায় আসা যাক। এই যে পিজিটি, টিজিটি, পিআরটি, এই টার্মগুলো আমরা প্রায় শুনি, এদের জন্য ঠিক কি কি শিক্ষাগত যোগ্যতা লাগে? যেমন ধরুন, টিজিটি পদের জন্য বলা হচ্ছে স্নাতক ডিগ্রির সাথে বিএড এবং সিটিইটি পেপার 2 পাশ করতে হবে। এই সিটিইটি পরীক্ষাটা ঠিক কি? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সিটিইটি বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট হল কেন্দ্রীয় সরকারের স্কুলগুলোতে পড়ানোর জন্য একটা বাধ্যতামূলক যোগ্যতা নির্ণায়ক পরীক্ষা। ও, এটা অনেকটা ড্রাইভিং লাইসেন্স পাওয়ার মতো। কেভিএস বা এনভিএস এর শিক্ষক হতে গেলে এই পরীক্ষায় পাশ করতেই হবে। আচ্ছা, এর নাম্বারটা কি ফাইনাল সিলেকশনে কোনো ভূমিকা রাখে? না, এর নম্বরটা চূড়ান্ত মেধা তালিকায় যোগ হয় না। এটা একটা প্রবেশদ্বার মাত্র। পাশ করলে আপনি আবেদনের যোগ্য, ফেল করলে নন। বুঝেছি। প্রাইমারি স্তরের জন্য লাগে সিটিইটি পেপার 1, আর ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য সিটিইটি পেপার 2 পাশ করা আবশ্যক। পরিষ্কার হলো। আর পিজিটি, যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়াবেন, তাদের জন্য তো সিটিইটি লাগছে না, তাই তো? না, তাদের জন্য লাগছে না। তাদের জন্য শুধু সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি আর বিএড থাকলেই চলছে। একদম। আর প্রাইমারি টিচার বা পিআরটির জন্য উচ্চ মাধ্যমিকে অন্তত 50% নম্বর সহ ডিএলএড বা বিএলএড এর মতো ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, আর তার সাথে সিটিইটি পেপার 1। অর্থাৎ প্রত্যেকটা স্তরের জন্য যোগ্যতার মাপকাঠি খুব পরিষ্কারভাবে ভাগ করা আছে। হ্যাঁ, খুবই পরিষ্কার। যোগ্যতার মাপকাঠি তো বেশ কঠিন। যারা এই কঠিন পথটা পার করবেন, তাদের জন্য পুরস্কারটা কেমন? চলুন বেতন কাঠামোর দিকটা এবার একটু দেখা যাক। হ্যাঁ, এটা তো সবারই আগ্রহের জায়গা। গাইডে দেখছি প্রাইমারি টিচারের বেতন 35,400 টাকা থেকে শুরু।
এটা কি বেসিক পে? হ্যাঁ, আর এখানেই অনেকে একটু ভুল বোঝেন। এই ৩৫,৪০০ টাকা হল সপ্তম বেতন কমিশনের লেভেল 6-এর আওতায় বেসিক পে। এর ওপর অনেক কিছু যোগ হবে। যেমন ধরুন মহার্ঘ ভাতা বা ডিএ, যা এখন প্রায় ৫০%-এর কাছাকাছি, মানে বেতনের প্রায় অর্ধেক। ওহো, আচ্ছা। তারপর আছে বাড়ি ভাড়া ভাতা বা এইচআরএ, যেটা দিল্লি, মুম্বাইয়ের মতো মেট্রো শহরে বেসিক পের 30% পর্যন্ত হতে পারে। তার মানে সব মিলিয়ে একজন নতুন পিআরটি শিক্ষকের প্রাথমিক মাইনে মেট্রো শহরে প্রায় ৬০-৬৫ হাজার টাকা হতে পারে। একদম অনায়াসে। বাহ, এটা তো একটা বিরাট আকর্ষণ। আর পিজিটিদের ক্ষেত্রে যাদের শুরুটা ৪৭,৬০০ টাকা থেকে, তাদের মাইনে তো আরও বেশি হবে। অবশ্যই, পিজিটিরা তো লেভেল 8-এর আওতায় পড়েন। তাদের ক্ষেত্রে সমস্ত ভাতা যোগ করে মাইনে প্রায় ৮০-৯০ হাজারের কাছাকাছি পৌঁছাতে পারে। আর অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মতো গ্রুপ এ পদের কথা তো বাদই দিলাম। হ্যাঁ, তাদের বেতন স্কেল তো ৭৮,৮০০ থেকে শুরু হয়ে ২,০৯,২০০ পর্যন্ত যায়। এই বেতন কাঠামোটা কিন্তু শুধু আর্থিক নিরাপত্তা দেয় না, দেশের সেরা ট্যালেন্টদের শিক্ষকতা পেশায় আসতে উৎসাহিত করে। ঠিক, তবে বয়সের একটা ব্যাপারও তো আছে। পিআরটির জন্য সর্বোচ্চ ৩০, টিজিটির জন্য ৩৫ আর পিজিটির জন্য ৪০ বছর। অনেকেরই তো বয়স পেরিয়ে যেতে পারে। এখানেই সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষণের বিষয়টা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, এজ রিল্যাক্সেশনের ব্যাপারটা। একদম। এসসি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, আর বিশেষভাবে সক্ষম বা পিডব্লিউডি প্রার্থীরা ১০ বছরের ছাড় পান। এটা খুব জরুরি। এই ছাড়ের ব্যবস্থাটা শুধু নিয়ম নয়, এটা পুরো নিয়োগ প্রক্রিয়াটাকে আরও ইনক্লুসিভ করে তোলে। এর ফলে অনেক যোগ্য প্রার্থী, যারা হয়তো নানা কারণে সঠিক সময়ে সুযোগ পাননি, তারা আবার আবেদনের সুযোগ পান। অর্থাৎ সুযোগটা অনেকের জন্যই খোলা। এখন সবচেয়ে বড় প্রশ্ন, কিভাবে এই স্বপ্ন সত্যি করা যায়? সিলেকশন প্রসেসটা কেমন? শুধু লিখিত পরীক্ষা নাকি আরও কিছু ধাপ আছে? না, এটি একটি মাল্টিলেভেল প্রসেস, মানে বহুস্তরীয়। প্রথম এবং সবচেয়ে বড় বাধা হল কম্পিউটার ভিত্তিক পরীক্ষা বা সিবিটি। এখানে শুধু নিজের বিষয়ে জ্ঞান থাকলেই হবে না। এর সিলেবাসে জেনারেল ইংলিশ, হিন্দি, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এবং টিচিং অ্যাপটিটিউডের মতো বিষয়ও থাকে। তার মানে প্রিপারেশনটা খুব ভালো করে নিতে হবে। অবশ্যই। বিগত বছরের প্রশ্নপত্র দেখলে বোঝা যায় এখানে টাইম ম্যানেজমেন্ট আর অ্যাকিউরেসি দুটোই বড় চ্যালেঞ্জ। এই টিচিং অ্যাপটিটিউড অংশটা ঠিক কী ধরনের হয়? এটা কি খুব কঠিন? কঠিন ঠিক নয়, তবে একটু অন্যরকম। এটা মূলত প্রার্থীর পড়ানোর মানসিকতা আর ক্লাসরুম ম্যানেজমেন্টের দক্ষতা যাচাই করে। মানে পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন থাকে। একদম। যেমন ক্লাসে একজন অমনোযোগী ছাত্রকে আপনি কিভাবে সামলাবেন, এই ধরনের প্রশ্ন। এখানে মুখস্থবিদ্যার চেয়ে প্রার্থীর মনস্তাত্ত্বিক বোঝাপড়া বেশি কাজে লাগে। বোঝা গেল। কিন্তু সাধারণত দেখা যায় লিখিত পরীক্ষায় অনেকে পাশ করলেও ইন্টারভিউতে গিয়ে আটকে যায়। শিক্ষক পদের ইন্টারভিউতে এমন কি দেখা হয় যা লিখিত পরীক্ষায় বোঝা যায় না? চমৎকার প্রশ্ন। দেখুন, লিখিত পরীক্ষা আপনার জ্ঞান যাচাই করে। হ্যাঁ, কিন্তু সাক্ষাৎকার আপনার ব্যক্তিত্ব এবং পড়ানোর দক্ষতা যাচাই করে। ইন্টারভিউতে আপনাকে একটা ডেমো ক্লাস নিতে বলা হতে পারে। ও আচ্ছা। পরীক্ষকরা দেখতে চান আপনি কতটা সহজভাবে একটা কঠিন বিষয়কে ছাত্রদের সামনে তুলে ধরতে পারছেন। আপনার কথা বলার ভঙ্গি কেমন, আপনার মধ্যে ছাত্রদের উৎসাহিত করার ক্ষমতা আছে কিনা। মানে কমিউনিকেশন স্কিলটা খুব গুরুত্বপূর্ণ। ভীষণ গুরুত্বপূর্ণ। অনেক সময় খুব জ্ঞানী প্রার্থীও ভালো করে কমিউনিকেট করতে না পারার জন্য বাদ পড়ে যান। আমার এক ছাত্র কেভিএসে চাকরি পাওয়ার পর বলেছিল তার সবচেয়ে বড় প্রাপ্তি হল ভারতের বিভিন্ন প্রান্তে কাজ করার সুযোগ। হ্যাঁ, ওই বদলির ব্যাপারটা। ঠিক। আজ সে কাশ্মীরে তো কাল কন্যাকুমারীতে। এই অভিজ্ঞতাটা ওকে অনেক বেশি পরিণত করেছে। সাক্ষাৎকারে এই ধরনের মানসিক প্রস্তুতিও কিন্তু পরোক্ষ করে নেওয়া হয়। এই বিষয়টা তো প্রস্তুতির সময় মাথায় রাখা খুব জরুরি। লিখিত পরীক্ষা, তারপর সাক্ষাৎকার। এর পরের ধাপগুলো কি? সাক্ষাৎকারে সফল হলে ডকুমেন্ট ভেরিফিকেশন, যেখানে আপনার সমস্ত সার্টিফিকেট মিলিয়ে দেখা হয়, আর শেষে কিছু পদের জন্য মেডিকেল পরীক্ষা। পুরো প্রক্রিয়াটা এমনভাবে সাজানো হয়েছে যাতে কেবল যোগ্যরাই চূড়ান্তভাবে নির্বাচিত হন। একসঙ্গে এত নিয়োগ যেমন আসার কথা, তেমনই এটা কি মজুদ পরিকাঠামোর ওপর একটা বড় চাপ সৃষ্টি করবে না? এত নতুন শিক্ষক ও কর্মচারীকে সিস্টেমে অন্তর্ভুক্ত করাটাও তো একটা চ্যালেঞ্জ। অবশ্যই, এটা একটা বড় প্রশাসনিক চ্যালেঞ্জ। কিন্তু কেভিএস এবং এনভিএস এর মতো প্রতিষ্ঠানগুলোর এই ধরনের বড় মাপের নিয়োগ সামলানোর অভিজ্ঞতা আছে। তাই তাদের নির্দিষ্ট ট্রেনিং মডিউল আছে। নতুন শিক্ষকদের প্রথমে একটি ইন্ডাকশন ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়, যেখানে তাদের প্রতিষ্ঠানের নিয়মকানুন এবং পড়ানোর পদ্ধতির সঙ্গে পরিচয় করানো হয়। তাই চাপ থাকলেও সেটা সামলানোর মতো ব্যবস্থা তাদের রয়েছে। বেশ।
আলোচনার শেষে আমরা আবেদন সংক্রান্ত জরুরি তথ্যগুলো আর একবার মনে করিয়ে দিই। হ্যাঁ, নিশ্চয়ই। আবেদন শুরু হচ্ছে 14 নভেম্বর 2025 আর শেষ তারিখ 4 ডিসেম্বর 2025। সময় কিন্তু খুব বেশি নেই। একেবারেই নেই। আর আবেদনের ফি কেমন? ফিটা পদের উপর নির্ভর করে আলাদা আলাদা। যেমন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা প্রিন্সিপালের মতো উচ্চ পদের জন্য সাধারণ প্রার্থীদের প্রায় 2800 টাকা পর্যন্ত লাগতে পারে। আচ্ছা। তবে এখানেও এসসি, এসটি এবং পিডব্লিউডি প্রার্থীদের জন্য ফি হয় অনেকটাই কম বা পুরোপুরি মওকুফ করা হয়েছে, যা খুবই প্রশংসার যোগ্য। তাহলে আজকের আলোচনা থেকে যা উঠে এলো তা হলো কেভিএস এবং এনভিএস এর এই নিয়োগ শুধু একটা চাকরির বিজ্ঞপ্তি নয়, এটা একটা বিশাল সুযোগের মহাসাগর। ঠিক। এখানে শিক্ষকতা থেকে শুরু করে প্রশাসনিক পদ, বিভিন্ন ধরনের মানুষের জন্য ভিন্ন ভিন্ন পদ খোলা আছে। সঠিক যোগ্যতা, কৌশলগত প্রস্তুতি আর নিজের আগ্রহে জায়গাটা বুঝতে পারলে এটা একটা অসাধারণ ক্যারিয়ারের সূচনা হতে পারে। এখান থেকে একটা জরুরি প্রশ্ন কিন্তু উঠে আসে। কি বলুন তো? এই গাইড আর আমাদের আলোচনাটা তো পুরো নিয়োগ প্রক্রিয়ার কি আর কিভাবে এটা বলে দিল, কিন্তু আসল বিবেচনার বিষয় হলো একজন আবেদনকারীর জন্য কোন পদটি তার নিজস্ব ব্যক্তিত্ব, তার স্কিল, তার লং টার্ম গোলের সঙ্গে সবচেয়ে বেশি মানানসই। ঠিক, শুধু চাকরি পেলেই তো হলো না। একদম। আসল চ্যালেঞ্জ তো এটাই যে এই বৃহৎ ব্যবস্থার মধ্যে নিজের জন্য সঠিক জায়গাটা খুঁজে নেওয়া। মানে কেউ কি শহুরে কেভিএস শিক্ষকের ওই বদলির জীবনটা চান, নাকি গ্রামের প্রতিভাদের গড়ে তোলার জন্য এনভিএসের ওই আবাসিক স্কুলের শান্ত কিন্তু ভীষণ দায়িত্বপূর্ণ জীবনটা বেছে নিতে চান? এই আত্মবিশ্লেষণটাই কিন্তু আমার মনে হয় সাফল্যের প্রথম ধাপ।